বন্ধুরা কেমন আছো? আমি রাজীব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ক্লিক করে দেখার জন্য। স্বাগত জানাচ্ছি 21 কবিতা দ্বিতীয় পর্বে। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। কত সুন্দর দুটো লাইন, যেন প্রতিটি শব্দে প্রকৃতির গন্ধ আছে। শব্দে শব্দে যেন দেখো প্রকৃতির ছবি ফুটে উঠেছে। উক্ত লাইন দুটো কবি আশরাফ সিদ্দিকী মহাশয়ের লেখা নয়। এটি নেওয়া হয়েছে মদনমোহন তর্কালঙ্কারের লেখা শিশু শিক্ষা গ্রন্থের প্রথম ভাগের অন্তর্গত প্রভাত বর্ণন কবিতা থেকে। কবি উক্ত লাইন দুটো এখানে ব্যবহার করেছেন কবিতাকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য। লাইন দুটো কবিতাকে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। এখানে রব শব্দের অর্থ আওয়াজ, চিৎকার, চেঁচামেচি। রাতি শব্দের অর্থ রাত। পোহাইল শব্দের অর্থ শেষ হলো। আর কাননে শব্দের অর্থ উদ্যান, অরণ্য বা বাগান। আর কুসুম মানে কি? কুসুম মানে ফুল, কলি মানে কড়ি, ফুলের কড়ি। তাই কবি এখানে বলতে চেয়েছেন রাত শেষ হয়েছে, ভোরের আলো ফুটে উঠেছে, পাখিরা সেই ভোরের আলোর গন্ধে নিজ নিজ বাসায় তাদের নিজস্ব সুরে একটা নতুন দিনকে আহ্বান জানাচ্ছে। আবার কাননের তথা বাগানের সমস্ত ফুলের কুড়ি তাদের পাপড়ি মেলে সূর্যকে আহ্বান জানাচ্ছে। এখানে পাখি আর কুসুমকলি হলো কি না যৌবনের প্রতীক, যুব ছাত্র সমাজের প্রতীক, এক তরতাজা জীবনের প্রতীক। আর রাতি হলো এক ভয়ার্ত প্রতিকূল সময়ের প্রতীক। তাই আমরা দিনের বেলায় যতটা মুক্ত, রাত্রির অন্ধকারে ততটাই পরাধীন, ততটাই ভয় কাতর। তাই কবি এখানে পরাধীনতার অন্ধকার থেকে স্বাধীনতার আলোয় স্নিগ্ধ হয়েছেন। কবেকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর, সুর নয় স্মৃতির মধুভাণ্ডার। কবি সেই কখন শিশু বয়সে পাঠশালায় ওই কবিতা পড়েছেন, তা তার এখনও মনে আছে। কেন না, মন্ত্র যেমন আমরা ভুলি না, ঠিক তেমনি এই কবিতা আমাদের স্মৃতিতে চির আবদ্ধ। কারণ এ তো শুধু সুর নয়, শুধু কবিতা নয়, এ এক জীবনের মন্ত্র, যা শিরায় শিরায় প্রবাহিত, এক স্মৃতির মধুভাণ্ডার। এই সুর ছিল, আছে, থাকবে চিরকাল। মধুভাণ্ডার শব্দের অর্থ হলো যেখানে মধু সঞ্চিত থাকে। আর এখানে মধু হলো মধুর মধুর কবিতা, গল্প, ছড়া, সাহিত্য, যা এই বাংলায় অনেক অনেক সঞ্চিত আছে। সেই আমার দেশ, মাঠ, বন, নদী, আমার দেশের জারি সারি ভাটিয়ালি মুর্শিদি, আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া কত না গানের কলি। এখানে শুধু কবিতার সুর নয়, কবির স্মৃতিভাণ্ডারে রয়েছে তার দেশ, মাঠ, বন, নদী, আর রয়েছে তার দেশের পাঁচালী গানের সমারোহ, জারি গান, সারি গান, ভাটিয়ালি, মুর্শিদি ইত্যাদি আরও নানা সুরের সাথে মিশে আছে কবির মায়ের মুখ। এখানে মায়ের মুখ বলতে বঙ্গজননীর কথা বলা হয়েছে। বাংলার মাঠ, ঘাট, নদী, নালা সর্বত্রই গানের সুর, সর্বত্রই গানের কলি প্রতিধ্বনিত হচ্ছে। আর সেই সব গানের কলি বঙ্গজননীর মুখ থেকে উচ্ছ্রিত। এখানে উল্লেখিত জারি গান, সারি গান, ভাটিয়ালি, মুর্শিদি এইসব গান সম্বন্ধে একটু জানব। জারি অর্থাৎ জারি গান, এই জারি গান হলো বাংলাদেশের এক প্রকারের ঐতিহ্যবাহী সঙ্গীত রীতি, পাঁচালী সঙ্গীতও বলতে পারি। এই জারি শব্দটি এসছে ফার্সি শব্দ থেকে। এই জারি শব্দের অর্থ হলো শোক বা কাঁদা। কারবালার বিয়োগান্তক একটি কাহিনীর স্মরণে মূলত এই গানের উদ্ভব হয়েছে। 1700 শতক থেকে বাংলায় এই গান প্রচলিত। এক সময় হিন্দুদের দুর্গাপূজা উপলক্ষেও এই জারি গান পরিবেশিত হতো। এরপর সারি অর্থাৎ সারি গান। এই সারি গান হলো আবহমান বাংলার লোকসঙ্গীত। শ্রমিক ও কর্মজীবী মানুষদের মধ্যে এই গান বিশেষ জনপ্রিয় ছিল। এই গান সমসঙ্গীত নামেও পরিচিত। নৌকার মাঝি ও মোল্লারা নিজেদের শ্রমকে লাঘব করার জন্য
এই গান একসাথে গাইত। এরপর ভাটিয়ালি। এই ভাটিয়ালি গান পূর্ব বাংলার ভাটি অঞ্চলে গাওয়া হতো, তাই এর নাম হয়েছে ভাটিয়ালি। সাধারণত নদী বিধৌত এলাকা এই মাঝি বাংলাভাষী অঞ্চলের এক প্রকার লোকসঙ্গীত। নদীর সুর ও নৌকার পালের সাথে তাল মিলিয়ে মাঝিরা এই গান পরিবেশন করত। তাদের সাংসারিক জীবনে সুখ দুঃখের কাহিনী এই গানের মাধ্যমে প্রতিফলিত হয়। আর আছে মুর্শিদি গান। এই মুর্শিদি শব্দটি আরবি শব্দ থেকে এসছে। এই মুর্শিদি গান হলো এক প্রকার আধ্যাত্মিক লোকসঙ্গীত। তাছাড়া এই মুর্শিদি গানকে আমরা সুফি সঙ্গীতও বলতে পারি। আমাদের বাংলায় এরকম বিচিত্র আঞ্চলিক গানের বৈচিত্র্য আছে। এক কথায় বলা যেতে পারে আমাদের বাংলা হলো আঞ্চলিক গানের কোষাগার। বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল, পড়ে গেল মাটিতে। কবিতায় উল্লেখিত বিন্নি ধান হলো পাহাড়ি এলাকায় উৎপন্ন একটি স্থানীয় ধানের নাম। এই ধান খুব পবিত্র। সাংস্কৃতিক দিক থেকে আদিবাসীদের কাছে এই বিন্নি ধান খুবই গুরুত্বপূর্ণ। এই ধান পূজা অর্চনার কাজে লাগে। আর সেই বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎই আমরা কি শুনতে পেলাম? কয়েকটি গুলির আওয়াজ। আর কি না, কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল, পড়ে গেল মাটিতে। এখানে এই কয়েকটি পাখির গান, এখানে পাখি বলতে কি বোঝানো হয়েছে? সেই বঙ্গমায়ের সন্তানদের কথা বলা হয়েছে, ছাত্র সমাজের কথা বলা হয়েছে। আর পাখির গান শেষ না হতেই বলতে কবি কি বুঝেছেন? শেষ না হতেই অর্থ তাদের জীবন তো এই শুরু হয়েছে, সবেমাত্র তারা কৈশোরে পা রেখেছে, এই কাঁচা বয়সে তারা ঝরে গেল, শহীদ হলো, মাটিতে মায়ের কোলে লুটিয়ে পড়ল। আর সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে। এখানে কবি সেই শোকে বলতে কি বুঝিয়েছেন? না, সেই 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মিছিলে যারা শহীদ হলেন তাদের মৃত্যু শোকের কথা এখানে বলা হয়েছে। আর সেই শোকের ফলে কালবৈশাখী ঝড় উঠল। কালবৈশাখী হলো বাংলার এক সাময়িক বায়ুপ্রবাহের নাম, যার তাণ্ডবলীলা আমরা সকলেই জানি। এই কালবৈশাখী ঝড় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বেশি প্রভাব দেখা যায়। ঠিক তেমনি কবিতার আকাশেও কালবৈশাখীর ঝড় উঠেছে। এখানে কালবৈশাখী বলতে ওই ছাত্র সমাজের যে ভাষা আন্দোলন তার গতিকে বোঝানো হয়েছে। তার গতি বৃদ্ধি পেয়েছে এবং তা কালবৈশাখীর মতো প্রচণ্ড রূপ ধারণ করেছে। এখানে কবি কালবৈশাখী শব্দের মাধ্যমে ভাষা আন্দোলনের তীব্র গতিকে বুঝিয়েছেন। এই ভাষা আন্দোলনের প্রভাব সারা বাংলা জুড়ে, বাংলার মাঠ ঘাট হাট বন সারা দেশ জুড়ে এই ভাষা আন্দোলন ছড়িয়ে পড়েছে। তাই আজ বাংলার দিক থেকে দিগন্ত কেঁপে উঠেছে। তাই কবি বলেছেন, মাঠ কাঁপলো, ঘাট কাঁপলো, বাট কাঁপলো, হাট কাঁপলো, বন কাঁপলো, মন কাঁপলো, ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। কবি এখানে ইতিহাসের প্রসঙ্গ এনেছেন। ইতিহাসের কাজ কি না, ইতিহাস তার পাতায় সব কিছু লিখে রাখে। মানুষের দৈনন্দিন জীবনের কাহিনী, সংসার সমাজের কাহিনী। এখানেও ঠিক তেমনই ইতিহাস থমকে দাঁড়িয়ে সব লিখে নিল। কি লিখল না, সেই ভাষা আন্দোলনের যে রক্তক্ষয়ী সংগ্রাম, যে আন্দোলন, তা ইতিহাস লিখে নিল। তা ইতিহাসের পাতায় স্মৃতি হয়ে রইল। তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। তাই তো আজ দেখো এই মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা, যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন। কবি এখানে সহস্র পাখি বলতে হাজার হাজার পাখিকে বুঝিয়েছেন। এখানে পাখি হলো ছাত্র বিপ্লবীদের প্রতীক, ছাত্র যুব সমাজের প্রতীক। আর মুখর শব্দের অর্থ ধ্বনিপূর্ণ। কিসের ধ্বনিতে পূর্ণ? বিপ্লবীদের আন্দোলনের, ভাষা আন্দোলনের ধ্বনিতে পূর্ণ। তাই কবি এখানে বলতে চেয়েছেন, পাখিরূপ ছাত্র বিপ্লবীদের কলতানে, ভাষা আন্দোলনের ধ্বনিতে আজ দিক থেকে দিগন্ত সারা বাংলার মাটি ঘাটি আজ মুখরিত। সকলের মুখে একটাই সুর, আমরা বাঙালি, বাংলা আমার প্রাণ, তাই বাংলা ভাষার সম্মানে দেবো আরও বলিদান। এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা। এখানে আমার মা বলতে কবি কি বুঝিয়েছেন না, মা হলো বঙ্গজননী মা।
মা মিছিলে দাঁড়িয়েছেন। মা হলো নারী জাতির দেশমাতার স্বরূপ। আজ বাংলা ভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠা করতে বাংলার মা বোনেরা আজ ভাষা আন্দোলনে সামিল হয়েছেন। যারা বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন, বাংলা তাদের প্রাণ। কথায় কথায় কথকতা, কত রূপকথা, আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ানো। এখানে কবি কথকথা বলতে বাংলা সাহিত্যের ইতিহাসের কথা তুলে ধরেছেন। সেখানে রয়েছে পাঁচালী গান, গল্প, রূপকথা, ছড়া, গান, কবিতা ইত্যাদির সমারোহ। আর সেই গানের, সেই ছড়ার মিষ্টি সুর বয়ে যায় ফুলে ফুলে, গাছে গাছে, পাতায় পাতায়, শিরায় শিরায়। যিনি এখনো এ মিছিলে, এখানে কবি যিনি বলতে কাকে বুঝিয়েছেন? যিনি হলো আমার মা, বাংলার মা। আর এখনো এই মিছিলে বলতে এই মিছিলের ভয়াবহ, আতঙ্কিত, দুর্যোগময় প্রতিকূল পরিস্থিতিকে বোঝানো হয়েছে। এই প্রতিকূল পরিস্থিতিতে মা এখনও গুনগুন করে গাইতে পারেন, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। কবি এখানে বাংলা ভাষার গুরুত্ব, তাৎপর্য ও মাধুর্যকে বোঝানোর জন্য আবার সেই মদনমোহন তর্কালঙ্কার মহাশয়ের বিখ্যাত প্রচলিত কবিতা তথা গানের কলি তুলে ধরেছেন। তাহলে পুরো কবিতায় আমরা কি পেলাম? পেয়েছি বাংলার মাঠ ঘাট, বন নদী, পাঠশালা, পাঠশালায় পড়া মন্ত্রের সেই সুর, আর পেয়েছি জারি সারি ভাটিয়ালি মুর্শিদি মায়ের গাওয়া কত না গানের কলি। এরপর টুইস্ট, কবিতা একটা অন্য মোড় নিল। কীরকম? হঠাৎই বিন্নিধানের মাঠের ধারে গুলির আওয়াজ। শহীদ হলো বাংলার যুব ছাত্র সমাজ। কেননা তার মাতৃভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠা করার জন্য। তাদের এই বলিদান ভাষা আন্দোলনকে কালবৈশাখীর মাত্রা দিয়েছে। আর ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব, যা বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করেছে, করবে। এই 21-এর কবিতার প্রথম পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।